গল্পের শুরুতেই আমরা একটা জেল দেখতে পাই, যার নাম দ্য শশাঙ্ক রিডেম্পশন। এটা পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত জেল। এই জেলে হাজার হাজার কয়েদি আছে, কিন্তু আজ পর্যন্ত কেউ এই জেল থেকে পালাতে পারেনি, কারণ এখানে নিরাপত্তা অনেকটাই কড়া। এমন কয়েদিরাও আছে যারা তাদের পুরো জীবন এই জেলেই কাটিয়েছে, কিন্তু তাদের কখনো পালানোর চিন্তাও হয়নি, কারণ পালানোর চেষ্টা করলে সাজা সরাসরি মৃত্যুদণ্ড। এখন সিন বদলায় এবং আমরা কোর্টে অ্যান্ডি নামের এক ব্যক্তিকে দেখি। অ্যান্ডি আমেরিকার একটা অনেক বড় ব্যাংকের ব্যাংকার। জজ ওকে তার স্ত্রী আর তার প্রেমিককে হত্যা করার দোষে আজীবন কারাদণ্ড দেয়, কিন্তু অ্যান্ডি বলে আমি এই খুন করিনি। কিন্তু অ্যান্ডির কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করার কোনো প্রমাণ ছিল না, তাই আদালতের জজ অ্যান্ডিকে আজীবন কারাদণ্ড দিয়ে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত জেল শশাঙ্ক রিডেম্পশনে পাঠিয়ে দেয়। অ্যান্ডির সঙ্গে সেখানে অনেক অন্যান্য বন্দীও থাকে, আর যখন এই বন্দীদের জেলের ভিতরে আনা হয়, বাকি কয়েদিরা একে অপরের সাথে বাজি ধরেছিল যে আজ রাতে এই নতুন আসা কয়েদিদের মধ্যে কে প্রথম কাঁদবে, আর এর জন্য তারা এক প্যাকেট সিগারেট বাজি ধরেছিল। তারা বাইরে লাইনে দাঁড়িয়ে থাকা নতুন কয়েদিদের থেকে এক এক করে কয়েদি বাছাই করেছিল। তারপর রেড নামের এক কয়েদি অ্যান্ডির উপর বাজি ধরেছিল, কারণ তার মনে হয় অ্যান্ডি অনেক নিষ্পাপ আর ধনী পরিবারের ছেলে, যেটা কখনো কষ্ট পায়নি। তাই সে মনে করে আজ রাতে অ্যান্ডি প্রথম কাঁদবে। এরপর সবাইকে লাইনে দাঁড়িয়ে জেলের ভিতরে আনা হয়, আর প্রত্যেক কয়েদিকে তার সেলে নিয়ে যাওয়া হয়, বন্দি করে দেওয়া হয়। কিছুক্ষণ পর রাত হয়ে যায়। তখন পুরনো কয়েদিরা নতুন কয়েদিদের উপর চেঁচাতে শুরু করে, যেন কেউ ভয় পেয়ে কেঁদে ফেলে। আর ঠিক তেমনটাই হয়। নতুন কয়েদিদের মধ্যে একজন ফেটে ফেটে কেঁদে বলে আমাকে বাড়ি যেতে হবে। তখন গার্ডরা এসে তাকে কাঁদা বন্ধ করতে বলে, কিন্তু সে কাঁদা থামায় না। তখন গার্ডরা তাকে সেল থেকে বের করে এনে এত মারধর করে যে সে বেহুশ হয়ে পড়ে। অন্যদিকে রেড অ্যান্ডিতে লাগানো বাজি হারায়, আর রেড সেটা বুঝে যায় অ্যান্ডি খুবই শক্তিশালী, কারণ এত ভয় দেখানোর পরেও সে একটু আওয়াজ করেনি। তাই পরের দিন রেড তার সঙ্গীকে সিগারেটের একটা প্যাকেট দিয়ে দেয়, কারণ রেড অ্যান্ডির ওপর রাখা বাজি হারিয়ে গেছে। তখন আমরা দেখি অ্যান্ডি একা চুপচাপ ব্রেকফাস্ট করছে। তখন অ্যান্ডির দেখা হয় জেলের সবচেয়ে পুরনো বন্দী ব্রুকসের সাথে। ব্রুকস এখানে জেলে প্রায় 50 বছর কাটাচ্ছেন। অ্যান্ডি বুদ্ধিমত্তার সঙ্গে ব্রুকসের থেকে জেলের সব ছোট বড় নিয়ম এবং প্রতিটি বন্দির সম্পর্কে জানার চেষ্টা করে। তখন ব্রুকস অ্যান্ডিকে জেলের প্রতিটা গোপন কথা বলে দেয়, আর সে অ্যান্ডিকে বলে যদি তোমাকে জেলের বাইরে থেকে কিছু আনতে হয় তাহলে রেড নামের বন্দির কাছে যাও। এটা শুনে অ্যান্ডি আর অপেক্ষা করে না, সরাসরি রেডের কাছে চলে যায় আর বলে আমি শুনেছি তুমি বাইরে থেকে যে কোনো কিছু জেলে আনতে পারো। তখন রেড বলে হ্যাঁ আমি আনতে পারি, কিন্তু এমন কিছু যা এখান থেকে পালাতে বা কাউকে মারতে কাজে না লাগে। অ্যান্ডি রেডকে বলে আমার একটা হ্যামার দরকার, মানে একটা হাতুড়ি। হাতুড়ির নাম শুনে রেড বলে তোমাকে কেন হাতুড়ি লাগবে? তুমি কি কাউকে মারতে যাচ্ছ হাতুড়ি দিয়ে? তখন অ্যান্ডি বলে না, আমি কাউকে মারব না, আমার এখানে কোনো শত্রু নেই। এটা শুনে রেড বলে তোমার এখানে শত্রু না থাকলেও কিছু মানুষ শিগগিরই তোমার শত্রু হয়ে উঠবে। সে কিছু মানুষের দিকে ইশারা করে অ্যান্ডিকে সতর্ক করে এই লোকগুলো চোখ তোমার প্রতি খারাপ, তাই এসব থেকে দূরে থাকো। পরের দিন অ্যান্ডির কথা শুনে রেড তার জন্য হাতুড়ি নিয়ে আসে, আর যখন অ্যান্ডি হাতুড়িটা দেখে তখন রেড হেসে ওঠে, কারণ হাতুড়িটা সাইজে খুব ছোট ছিল। আর রেড মনের মধ্যে ভাবছিল এই হাতুড়ি দিয়ে জেলে সুড়ঙ্গ খোঁড়াতে 100 বছর লেগে যাবে। তারপর রেড ব্রুকসের মাধ্যমে হাতুড়িটা অ্যান্ডির সেলে পৌঁছে দেয়। এইভাবেই দিনগুলো কেটে যায়। আর একদিন যখন অ্যান্ডি ল্যাবরেটরিতে কাজ করছিল, তখন 3 জন যারা অ্যান্ডির প্রতি খারাপ নজর রাখে তারা অ্যান্ডিকে ধরে ফেলে। অ্যান্ডি নিজেকে মুক্ত করার ওর চেষ্টা করে, কিন্তু 3 জনকে সে একা নিয়ন্ত্রণ করতে পারছিল না। তাই এই 3 জন প্রথমে অ্যান্ডিকে ভালোভাবে মারে, তারপর তারা অ্যান্ডির সঙ্গে খারাপ ব্যবহার করে। এই চক্রটা এমনিতেই চলতে থাকে। তারা সবসময় অ্যান্ডিকে ধরে, তারপর পিটিয়ে তার সঙ্গে খারাপ ব্যবহার করে। এরকম করে 2 বছর কেটে যায়। তখন একটা ঘোষণা আসে যে ছাদের মেরামতের জন্য কিছু লোক দরকার। এখানে কয়েদিদের একটা দল ছাদের কাজের জন্য তৈরি হয়, যার মধ্যে রেড আর অ্যান্ডিও থাকে। তারা সবাই নিজের কাজ শুরু করে, আর ছাদের উপর তাদের দেখাশোনার দায়িত্বে থাকে একদম কড়া সিকিউরিটি গার্ড, যার নাম হ্যাডলি। হ্যাডলি খুব একটা কঠোর মানুষ, একটু ভুল হলেই বন্দীদের খুব মারধর করে। যখন সব বন্দী ছাদে কাজ করছিল, তখন হ্যাডলি একটু চিন্তাগ্রস্ত হয়ে তার সঙ্গীদের বলে আমার ভাই সম্প্রতি মারা গেছে, যার অ্যাকাউন্টে 1,70,000 টাকা আছে। এখন আমার ভাই ছাড়া আমার দুনিয়াতে আর কেউ নেই, তাই তার টাকার উপর আমারই অধিকার আছে। কিন্তু সমস্যা হলো যখন আমি এই 1,70,000 টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করব, তখন সরকার ট্যাক্স হিসাবে সব টাকা নিয়ে নেবে। অ্যাডলি যখন তার সঙ্গীদের কাছে এসব কথা বলছিল, তখন অ্যান্ডিও ছিল। সে সব কথা শুনে ফেলে। অ্যান্ডি, যিনি একজন বড় ব্যাংকার, জানতো কিভাবে এই টাকা গভর্নমেন্টকে ট্যাক্স না দিয়ে বাইরে করা যায়। তাই অ্যান্ডি চিন্তা না করে হ্যাডলির কাছে গেল আর বলল তুমি কি তোমার বইয়ের উপর বিশ্বাস করো? এটা শুনে হ্যাডলি রেগে গিয়ে অ্যান্ডিকে ধরে ছাদের ধারে নিয়ে গেল, কিন্তু নিচে ফেলে দেওয়ার আগে অ্যান্ডি বলল যদি তুমি তোমার বইয়ের উপর বিশ্বাস করো যে সে তোমায় ঠকাবে না, তাহলে তুমি খুব সহজেই তোমার ভাইয়ের টাকা তোমার বইয়ের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারো, সেটাও ট্যাক্স না দিয়ে।
কারণ সরকারের একটা নিয়ম আছে যে কেউ তার স্ত্রীকে পুরো জীবন জুড়ে এত টাকা পর্যন্ত উপহার দিতে পারে, আর ওই টাকার উপর কোনো ট্যাক্স লাগে না। আর অ্যান্ডি আরও বলে যে যদি তুমি বাইরে থেকে কোনো আইনজীবী আনো তাহলে সেও তোমার কাছ থেকে অনেক টাকা নেবে, কিন্তু এটা আমি তোমার জন্য ফ্রিতে করে দিতে পারি। তখন হ্যাডলি জিজ্ঞেস করে বদলে তোমার কি চাই? এতে অ্যান্ডি হেসে বলে আমাকে কিচ্ছু চাই না, তোর কাজ হয়ে গেলে আমার সব বন্ধুদের বিয়ার খাওয়াতে হবে। আর পরের দিন সবাই ছাদে বসে বিয়ার উপভোগ করছে। অর্থাৎ অ্যান্ডি হ্যাডলির কাজটা করে দিয়েছিল, কিন্তু অ্যান্ডি বিয়ার খায় না, ও একটা কোণে বসে সবাইকে বিয়ার খেতে দেখে খুশি হয়। অ্যান্ডির সাথীরাও তার সঙ্গে খুব খুশি, কারণ জেলে বিয়ার খাওয়া প্রায় অসম্ভব ছিল, কিন্তু অ্যান্ডির কারণে তাদের ইচ্ছাটা পূরণ হলো। তারপর সময় এইভাবেই কেটে যায়, আর অ্যান্ডি আর রেডের বন্ধুত্ব আরও গাঢ় হয়ে যায়। কিছুদিন পর জেলখানা সব বন্দীদের সিনেমা দেখানো হয়, আর সবাই রিটা হেওয়ার্থের সিনেমা দেখতে থাকে। তখন অ্যান্ডি রেডের কাছে এসে বলে আমার রিটা হেওয়ার্থের একটা বড় পোস্টার চাই। অ্যান্ডি রেডের কাছ থেকে পোস্টার চাওয়ার কারণ ছিল পুরো জেলখানায় একমাত্র রেড ছিল যে বাইরে থেকে যে কোনো জিনিস আনা নেয়া করতে পারত। এরপর অ্যান্ডি বাইরে বেরিয়ে আসে, কিন্তু ঠিক বাইরে আসতেই তিনজন লোক দাঁড়িয়ে থাকে যারা অ্যান্ডির সঙ্গে খারাপ ব্যবহার করত। তারা অ্যান্ডিকে বলে চলো আমাদের সঙ্গে চলো, কিন্তু এবার অ্যান্ডি মানা করে দেয়। অ্যান্ডির মানা করলেও তারা ওকে ধরে সঙ্গীত ফেলে এবং ওর সঙ্গে জোরপূর্বক কিছু করার চেষ্টা করে, কিন্তু অ্যান্ডি ডিও তাদের বিরুদ্ধে লড়াই করে। কিন্তু তারা তিনজন ছিল, এর জন্য তারা অ্যান্ডিকে খুব খারাপভাবে মারধর করে। কিন্তু আজ তারা অ্যান্ডির সঙ্গে কিছু করতে পারেনি, তবে তারা অ্যান্ডিকে এত মারেন যে অ্যান্ডি 1 মাসের জন্য হাসপাতালে সঙ্গীত ভর্তি হয়ে যায়, এবং যে মানুষ অ্যান্ডি ডিকে মেরেছিল তাকে 1 সপ্তাহের জন্য কারাগারে রাখা হয়। 1 সপ্তাহ পর যখন সে আবার নিজের সেলে ফিরে আসে, তখনও সেখানে ওই অফিসারই থাকে হয় যেখানে অ্যান্ডি 30,000 টাকা ট্যাক্স বাঁচিয়েছিল। আর এই অফিসারকে কেউ বলেছিল যে অ্যান্ডি ডিকে ওই মানুষটা এত মারধর করেছে যে সে দুঃখজনকভাবে 1 মাসের জন্য হাসপাতালে চলে গেছে। এখন এখানে ওই অফিসার ওই মানুষটাকে এত খারাপভাবে মারছে যে সে চিরতরে প্যারালাইজড হয়ে যায়। 1 মাস পর যখন অ্যান্ডি ডি হাসপাতাল থেকে ফিরে তার সেলে আসে, তখন সে তার সেলে রিটা হেওয়ার্থের একটা বড় পোস্টার পায়, যা আসলে একটি ওয়েলকাম গিফট ছিল রেডের পক্ষ থেকে। এভাবেই দিন কাটতে থাকে, আর একদিন জেলের ওয়ার্ডেন সিকিউরিটি গার্ডের সঙ্গে অ্যান্ডির সেলে আসে আর তার সেল চেক করে। সেল চেক করার পর ওয়ার্ডেন কিছুই পায় না, তখন তার চোখ সামনে লাগানো পোস্টারে পড়ে। ওয়ার্ডেন বলে সাধারণত আমি সেলে পোস্টার লাগাতে দিই না, কিন্তু তুমি এটা তোমার সেলে লাগাতে পারো। আসলে তল্লাশি একটা অজুহাত ছিল। এই অফিসার ওয়ার্ডেনকে বলেছিল কিভাবে অ্যান্ডি তার 30,000 টাকা বাঁচিয়েছিল। এর জন্য ওয়ার্ডেন নিজের লাভের জন্য অ্যান্ডির সঙ্গে দেখা করতে চেয়েছিল। অ্যান্ডির হাতে বাইবেল ছিল, যাকে সে নিয়ে নেয় এবং বাইবেলটা নিয়ে এখান থেকে চলে যায়, কিন্তু খুব দূরে যাওয়ার আগেই সে ফিরে আসে এবং তার হাতে থাকা অ্যান্ডির বাইবেল ফিরিয়ে দিয়ে বলে মুক্তি এইটাই। পরের দিন ওয়ার্ডেন অ্যান্ডিকে নিজের অফিসে রেখে বলে তোমার মতো বুদ্ধিমান মানুষ জেলের সেলুলার পিছনে থাকা উচিত নয়। তাই ওয়ার্ডেন অ্যান্ডিকে লাইব্রেরির অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দেয়। লাইব্রেরিতে থাকে বুড়ো লোক বুকে, যে বহু বছর ধরে লাইব্রেরির যত্ন নেয় আসছে। ঠিক তখনই সেই অফিসার যার জন্য অ্যান্ডি 30,000 টাকা জমিয়েছিল, সে আরেক অফিসারকে অ্যান্ডির কাছে নিয়ে আসে। আসলে তার একটা আইটিআরের সমস্যা ছিল, যা অ্যান্ডি কয়েক মিনিটের মধ্যে ঠিক করে দেয়, যার ফলে পুরো জেলে অ্যান্ডির নাম ছড়িয়ে পড়ে। দিন যত যায় অ্যান্ডির কাজও বাড়তে থাকে, তাই তাকে একজন অ্যাসিস্ট্যান্ট দরকার হয় এবং সে তার সবচেয়ে ভালো বন্ধু রেডকে নিজের অ্যাসিস্ট্যান্ট বানায়। একদিন লাইব্রেরিতে ব্রুকস এক বন্দির গলায় ছুরি ধরিয়ে দেয়, আর সে তাকে অকারণে মারতে থাকে। সে হুমকি দিচ্ছে আসলে সরকার তার সাজা মাফ করে দিয়েছে, কিন্তু সে এই জেল ছাড়তে চায় না। আজ তার এই জেলে পুরো 50 বছর হয়ে গেছে, তার পুরো জীবন এখানে কেটে গেছে, আর সে একদম ভুলে গিয়েছে বাইরের দুনিয়া কেমন হয়। এই জেলের দুনিয়াই তার আসল দুনিয়া, আর সে মনে করে যদি সে কাউকে খুন করে ফেলে তার সাজা বাড়বে আর তাকে এখানেই রাখা হবে। অ্যান্ডির বুঝিয়ে বলায় ব্রুকস সেই লোকটাকে যার গলায় সে ছুরি ধরেছিল ছেড়ে দেয়। এখন না চাইতেও ব্রুকস জেল থেকে মুক্তি পাওয়ার পর যখন বাইরে আসে, তখন বাইরের জগৎ তাকে খুবই অদ্ভুত লাগে। 50 বছরের মধ্যে বাইরের জগতের গতি অনেক বেড়ে গেছে। যেখানে আগে রাস্তার ধারে একটা গাড়ি চলতো, এখন রাস্তা ভরে গাড়ির ভিড়। কিছুদিন পর সে একটা সুপারমার্কেটে কাজ করতে শুরু করে, কিন্তু বাইরের জগতে তার মনের একদম মন বসে না। বারবার জেলের কথা মনে পড়ে এবং সে আবার জেলেই থাকতে চায়। এর জন্য মাঝে মাঝে সে ভেবে বসে কোনো অপরাধ করুক যাতে আবার জেলে ফিরতে পারে। কিন্তু ব্রুকস এই বয়সে কেউই কোনো অপরাধ করতে চায়নি, আর এই ভিড়ভাড়াপূর্ণ দ্রুত জীবনযাত্রায় ব্রুকস টিকে থাকতে পারেনি আর মারা যায়। মারা যাওয়ার আগে সে জেলে তার সঙ্গীদের জন্য একটা চিঠি লেখে, যা সবাই পড়ে অনেকটাই আবেগপ্রবণ হয়ে যায়। তখন আমরা জেলাকে দেখি যেখানে ওয়ার্ডেন একটা নতুন প্রোগ্রাম শুরু করে। এই প্রোগ্রামে বন্দীদের বাইরে নিয়ে গিয়ে কাজ করানো হবে, যাতে তারা বুঝতে পারে কষ্ট করে টাকা কিভাবে উপার্জন করা যায়, আর বন্দীরাও এই কাজ করতে রাজি হয়। কি খাওয়া চেয়েছিলেন, আর এভাবেই ওয়ার্ডেন বন্দীদের থেকে কাজ করিয়ে নেন।
কিন্তু এই প্রজেক্টের মাধ্যমে ওয়ার্ডেন অনেক কন্ট্রাক্ট পেয়ে যান, কারণ জেলের বন্দীদের শ্রম অনেক সস্তা হয়। আর বাইরে যে লোকাল কনস্ট্রাকশন টিম থাকে তারা কোথাও কাজ পায় না, কারণ ওয়ার্ডেন তাদের কাজ নিজের বন্দীদের দিয়ে অর্ধেক দামে করিয়ে নেন। ওয়ার্ডেন অর্ধেক দামে কাজ করান কারণ বন্দীরা তো কোনো শ্রমিকই ছিল না যাদের তিনি মজুরি দিতে পারতেন। তাই ওয়ার্ডেন ফ্রিতে বন্দীদের থেকে কাজ করিয়ে অনেক লাভ করেন, টাকা কামাই করতে শুরু করে, আর সেই টাকা ব্ল্যাক মানি হয়। কিন্তু অ্যান্ডি ব্যাংকার হওয়ার কারণে ওয়ার্ডেনের সব ব্ল্যাক মানি সাদা করে দেয়। আসলে অ্যান্ডি এই টাকা এমন একজন মানুষের নামে জমা করে যিনি এই দুনিয়াতে নেই, আর তার অ্যাকাউন্টে সব টাকা ট্রান্সফার করে দেয়, যাতে কাল যদি পুলিশ জানতে পারে তবুও তারা এমন একজনকেই খুঁজবে যিনি এই দুনিয়াতে কখনো জন্মই নেয়নি। এখন এখানে জেলে একটা নতুন বন্দি আসে যার নাম টমি। টমি অনেক ছোট এবং এই বয়সে সে অনেক কিছু করতে পারে না। টমি অনেকগুলো জেলে গেছে, ও ছিল খুবই বন্ধুত্বপূর্ণ স্বভাবের, তাই জেলখানায় তাড়াতাড়ি অনেক বন্ধুর সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে। একদিন খাওয়ার টেবিলে টমি সবাইকে বলে, আমি অনেক বছর ধরে চুরি করছি, তাই আমি এই জেলগুলোতে অনেকবার এসেছি, আর এইবারও চুরির জন্যই এখানে এসেছি। টমির কথা শুনে অ্যান্ডি তাকে বলে, যদি তুমি চুরি করে বারবার ধরা পড়ো তাহলে বুঝতে হবে এই কাজটা তোমার জন্য নয়, তাই চুরি করা ছেড়ে দাও। টমি অ্যান্ডির কথা একদম ঠিক মনে করে, তাই টমি রেডের কাছে অ্যান্ডি সম্পর্কে তথ্য নিতে শুরু করে। টমি রেডকে বলে, অ্যান্ডি খুবই বুদ্ধিমান আর সৎ মানুষ, ওকে জেলে কেন পড়েছে? রেড বলে, অ্যান্ডি একজন বড় ব্যাংকার ছিল, কিন্তু তার স্ত্রী আর তার প্রেমিককে হত্যা করে, তাই ওকে আজীবন কারাদণ্ড হয়েছে। এটা শুনে টমি একটু ভেবে পড়ে, যেন ওর কিছু মনে পড়ে গেছে। তারপর ও অ্যান্ডিকে ডেকে আনে। এখন টমির সামনে আছেন অ্যান্ডি আর রেড। টমি দুজনকেই জানায়, 4 বছর আগে আমি একটা জেলে গিয়েছিলাম, সেখানে আমি একজন বন্দীকে দেখলাম, আর সেই বন্দী আমাকে বলল যে এক রাতে সে একটা বাড়িতে চুরি করতে গিয়েছিল। চুরির সময় বাড়ির মালিক জেগে উঠল, ধরিয়ে পড়ার ভয়ে সেই বাড়ির মালিক আর তার স্ত্রীকে হত্যা করে। পরে বুঝতে পারল যে তারা স্বামী স্ত্রী না, বরং প্রেমিক প্রেমিকা ছিল, আর ওই মহিলা একজন বিশাল ব্যাংকারের স্ত্রী ছিল। কিছুদিন পর যখন খবরের কাগজে খবর পড়লাম, তখন জানতে পারলাম পুলিশ যখন ওই 2 হত্যাকাণ্ডের তদন্ত করছিল, তখন পুলিশকে সন্দেহ হয়েছিল দুজনকেই ব্যাংকার মেরেছে, তাই ব্যাংকারকে তার স্ত্রী আর তার স্ত্রীর প্রেমিকের হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এখান থেকে আমরা বুঝতে পারি যে অ্যান্ডি নির্দোষ। এসব জানার পর অ্যান্ডি ওয়ার্ডেনের কাছে যায় আর তাকে সব কথা বলে, কিন্তু ওয়ার্ডেন ইচ্ছাকৃতভাবে তার কথাগুলো বিশ্বাস করে না, কারণ অ্যান্ডি সেই মানুষ যে তার কালো টাকা সাদা করে এবং ওয়ার্ডেনের সব গোপন কথা জানে। তাই যদি অ্যান্ডি এখান থেকে চলে যায়, ওয়ার্ডেন আর টাকা উপার্জন করতে পারবে না, আর হয়তো তার কালো টাকার গোপন কথাও ফাঁস হয়ে যাবে। এই জন্য সে অ্যান্ডির সঙ্গে বলে, এটা একটা মিথ্যা গল্প, আমি এমন গল্প প্রতিদিনই শুনি। অ্যান্ডি ওয়ার্ডেনকে প্রতিশ্রুতি দেয় যে আমি মুক্ত হয়ে গেলেও তোমার কথা রাখবো, কিন্তু ওয়ার্ডেন অ্যান্ডির কোনো কথা শুনে না। এটা দেখে অ্যান্ডি খুব রাগ হয় যে আমি এই মানুষটার এত সাহায্য করেছি, তবু আজ নির্দোষ হলেও আমাকে বাইরে যেতে দিচ্ছে না। তখন অ্যান্ডি ওয়ার্ডেনকে চেঁচিয়ে ওঠে। তখন ওয়ার্ডেন অ্যান্ডিকে 1 মাসের জন্য কারাগারে ঢুকিয়ে দেয়, আর তারপর সরাসরি টমির কাছে চলে যায়। ওয়ার্ডেন টমিকে জিজ্ঞেস করে, তুমি কি অ্যান্ডিকে যেসব কথা বলেছ সেগুলো সব সত্যি? টমি বলে, হ্যাঁ, এটা একদম সত্যি। তারপর ওকে জিজ্ঞেস করে, যদি তোমাকে কোর্টে ডাকা হয় তুমি কি সেখানে এই কথাগুলো সাক্ষ্য দিতে পারবে? টমি বলে, হ্যাঁ, আমি এর জন্য প্রস্তুত। এটা শুনে ওয়ার্ডেন উপরের গার্ডকে ইশারা করে, আর গার্ড টমিকে গুলিতে ছেড়ে দেয়। এরপর ওয়ার্ডেন অ্যান্ডির কাছে গিয়ে বলে, টমি পালানোর চেষ্টা করছিল তাই তাকে গুলি মারা হয়েছে। কিন্তু অ্যান্ডি বুঝতে পারছে কেন টমিকে মারা হলো, আর অ্যান্ডি মনে ভেবে বসে যে ওয়ার্ডেন একদম বাজে লোক। অ্যান্ডি ওয়ার্ডেনকে বলে, আজকের পর থেকে আমি তোমার কাজ করব না। তখন ওয়ার্ডেন বলে, আমার কাজ তো তোমাকেই করতে হবে, না হলে আমি এই জেলখানাকে তোমার জন্য দুঃস্বপ্ন বানিয়ে দেব। আর বের হয়ে গেলে ওয়ার্ডেনের সিকিউরিটি গার্ডকে বলে, ওকে আরও 1 মাসের জন্য কারাগারের এক কোঠরায় রাখো। সেই কোঠরাটা ছিল একদম ভয়ানক জায়গা, যেখানে একদম অন্ধকারে বন্দিকে পুরো 1 মাস থাকতে হয়। এখন অ্যান্ডি ওই কোঠরায় একার উপর 1 মাস তো কেটে গিয়েছিল, কিন্তু এখন ওকে আরেকটা মাসও অন্ধকার ছোট ঘরটাই কাটাতে হবে। বাইরে পুরো জেলে খবর ছড়িয়ে পড়ে যে অ্যান্ডি সেই অপরাধের শাস্তি ভোগ করছে যা সে কখনো করেনি। জেলের ভিতরে সবাই অ্যান্ডির জন্য খুব কষ্ট পায়। এবার কাল কোঠরিতে পুরো 2 মাস কাটানোর পর যখন অ্যান্ডি বাইরে আসে, তখন রেড ওর কাছে আসে। অ্যান্ডি রেডকে জিজ্ঞেস করে, তুমি কি কখনো এই জেল থেকে বের হতে পারবে? রেড বলে, হ্যাঁ, কিন্তু যখন আমি অনেক বুড়ো হয়ে যাব, আমার মাথা কাজ করা বন্ধ করে দেবে। অ্যান্ডি বলে, আমি এখান থেকে বের হয়ে মেক্সিকো যাচ্ছি। মেক্সিকোতে সমুদ্রের ধারে একটা খুব সুন্দর জায়গা আছে, শোনা যায় মানুষ নিজেরাই ওখানে হারিয়ে যায়। আমি সেখানে একটা রেস্টুরেন্ট খুলব, সমুদ্রের ধারে আমার নৌকাটা সারাই করব, আর একজন জোগাড়ি লোক দরকার হবে যে আমার জন্য বাহির থেকে জিনিস আনবে। আসলে ও রেডের দিকে ইশারা করছিল। রেড শুনে বলে, আশা খুবই বিপজ্জনক জিনিস, এটা মানুষকে পাগল করে দিতে পারে, তোমাকে সত্যির দুনিয়ায় ফিরে আসতেই হবে।
মেক্সিকো এখান থেকে অনেক দূরে। এটা বলে রেড ওখান থেকে যেতেই শুরু করে, কিন্তু যাওয়ার আগে অ্যান্ডি রেডকে বলে, প্রতিজ্ঞা করো যে তুমি যদি কখনো এখান থেকে বের হও আমার একটা কাজ করবে। রেড বলে, হ্যাঁ আমি অবশ্যই করব। তখন অ্যান্ডি রেডকে একটা অ্যাড্রেস দেয় এবং বলে, যখনই তুমি এখান থেকে মুক্ত হও সেই জায়গায় যাবে যেখানে একটা বড় মাঠের মাঝে একটা সুন্দর গাছ আছে। সেই গাছের নিচেই আমি আমার স্ত্রীকে প্রপোজ করেছিলাম। সে রেডকে বলে, ওই গাছের নিচে একটা দেওয়ালের মধ্যে তোমার একটা কালো রঙের পাথর মিলবে। সে পাথরের নিচে আমি একটা বক্স লুকিয়েছি, আর তুমি যখন মুক্ত হবে তখন গিয়ে ওই পাথরের নিচে ওই বক্সটিতে কিসের আছে সেটা দেখবে। এটা বলে অ্যান্ডি ওখান থেকে চলে যায় আর সরাসরি ওয়ার্ডেনের কাছে চলে আসে। ওয়ার্ডেন কাজ শেষ করে তার সব ডকুমেন্ট একটা স্পেশাল সেফে রেখে যায়। ডকুমেন্ট রাখার পর ওয়ার্ডেন অ্যান্ডিকে তার জামা কাপড় প্রেস আর মস্ত বড় একটা জুতো পলিশ করে দিয়ে আসে। অ্যান্ডি বেসিনে বসেই ওই কাজ করতে থাকে এবং পলিশ করা জিনিসগুলো ওয়ার্ডেনের ওয়াটার ট্যাবে বুঝায় রাখে। অন্যদিকে আজ রাতে রেড খুব চিন্তিত ছিল, কারণ সে ভয় পাচ্ছিল যে অ্যান্ডি হয়তো নিজের হার্ম করে ফেলতে পারে। এভাবেই রাত কাটে আর ভোর হয়। ভোর হতেই সব বন্দীদের সেলের দরজা খোলা হয় এবং সবাই বাইরে বের হয়, কিন্তু অ্যান্ডি সেল থেকে বের হয় না। এটা গত 20 বছরে প্রথমবার হলো যে কোনো বন্দী নিজের সেল থেকে ভোরে বের হয়নি। তখন রেডের চাক পড়ে অ্যান্ডির সেলের দিকে, আর রেডের চিন্তা আরও বেড়ে যায় যে হয়তো অ্যান্ডি নিজের হার্ম করেছে। তখনই একজন গার্ড খুব রেগে যায়। সে অ্যান্ডির সেলের দিকে যায়, কিন্তু সেখানে পৌঁছে যখন সে দেখে তার চোখ চড়া হয়ে যায়, কারণ সেলটিতে কেউ ছিল না এবং অ্যান্ডি ইতিমধ্যেই পালিয়ে গিয়েছে। এখন আমরা ওয়ার্ডেনকে দেখি যে তার জুতো পরার জন্য বের করছে, কিন্তু ওই বাক্সে ওয়ার্ডেনের জুতো নেই, বরং অ্যান্ডির পুরনো জুতো থাকে। তখনই জেল জুড়ে সাইরেন বাজতে শুরু করে, যা কোনো বন্দির পলায়নের সংকেত। ওয়ার্ডেন দ্রুত অ্যান্ডির সেলে যায় এবং দেখে অ্যান্ডি নেই। এরপর সে সিকিউরিটি গার্ডকে বলল, যাও রেডকে ডেকে আনো, কারণ সে সবসময় অ্যান্ডির সঙ্গে থাকে। এই বলে রেডকেও ডাকা হলো। ওয়ার্ডেন রেডকে জিজ্ঞেস করলো, অ্যান্ডি কোথায়? রেড বলল, আমার কি জানি। এই কথা শুনে ওয়ার্ডেন খুব রেগে গেল। সে বলল, কি সে ভূত ছিল যা রাতারাতি এখান থেকে উধাও হয়ে গেল? রেগে ওয়ার্ডেন পাশে থাকা একটা পাথর তুলে গার্ড আর রেডকে মারতে শুরু করলো, আর একটা পাথর তো সে ওয়ালে লাগানো একটা পোস্টারের উপরেও ছুঁড়ে মারলো। পরে পোস্টারের আর পারে চলে যায়, আর যখন ওয়ার্ডেন ওর ভিতরে হাত দেয় তখন দেখে যে অ্যান্ডি ওখানে একটা বড় সুড়ঙ্গ বানিয়ে রেখেছিল, যেটা দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ এই দেয়ালটা খুবই মজবুত। মেশিন ছাড়া এই দেয়ালের সুড়ঙ্গ বানানো প্রায় অসম্ভব ছিল, কিন্তু অ্যান্ডি অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছিল আর এখান থেকে পালিয়ে গেছে। এরপর সব গার্ডরা সেখানে যায় যেখানে থেকে অ্যান্ডি বেরিয়েছিল। সেখানে তাদের অ্যান্ডির পুরনো কাপড় আর সেই হাতুড়ি মোলে, যা আজ থেকে 20 বছর আগে অ্যান্ডি রেড থেকে নিয়েছিল, মাঙ্গাইছিল। এটা ওই হাতুড়ি যেটা দিয়ে গত 20 বছর ধরে অ্যান্ডি তার সেলের দেওয়ালে সুড়ঙ্গ বুড়তেছিল। 20 বছর ধরে অ্যান্ডি এতই যত্ন করে কাজ করছিল যে কারো কোনো খবরই হয়নি। আর দেয়াল থেকে যে মাটি বেরোতো সেটা সে নিজের পকেটে রেখে মাটিতে ছড়িয়ে দিত। অ্যান্ডি শেষবার যখন ওয়ার্ডেনের জন্য কাজ করছিল তখন সে ওয়ার্ডেনের কালো টাকার সব কাগজপত্র নিজের কাছে রেখে দেয়, আর তার কাছে যে বাইবেল ছিল সেটা চালাকিতে ওয়ার্ডেনের চোখের সামনে তার সেফটিতে রেখে দেয়। সে দেয় আর ওয়ার্ডেনকে এমনভাবে দেখায় যেন ওটা বাইবেল না, ওর কিছু ডকুমেন্টস। সাথে ওয়ার্ডেন যেই কাপড়া প্রেস করার জন্য দিয়েছিল, অ্যান্ডি আগে ওয়ার্ডেনের কাপড়া পরে তারপর তার পুরানো কাপড়গুলো আবার তার উপর পরে নেয়। আর যে জুতো ওয়ার্ডেন শীষের মতো চকচক করে পালিশ করার জন্য দিয়েছিল, অ্যান্ডি সেগুলো পরে বেরিয়ে পড়ে। রাতে যখন সব লাইট বন্ধ হয়, অ্যান্ডি নিজের সেলে করা সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে যায়। তারপর সে একটা গাটারের পাইপ ভেঙে ফেলে, আর ওই পাতলা গাটারের পাইপের রাঙতে রাঙতে সেই জেল থেকে পালাতে পারল, যেখান থেকে আজ পর্যন্ত কেউ পালাতে পারেনি। যদিও অ্যান্ডি যে গাটারের পাইপ দিয়ে রাঙতে রাঙতে বেরিয়েছিল সেটা প্রায় 2 কিলোমিটার লম্বা ছিল। পরের সকালে অ্যান্ডি সেই ব্যাংকে যায় যেখানে ওয়ার্ডেনের সব কালো টাকা থাকে। এই টাকা এমন এক মানুষের নামে থাকে যে মানুষটা এই দুনিয়ায় আসতেই নেই। এই সব ডকুমেন্টের খেলাটা অ্যান্ডিই তৈরি করেছিল, আর ব্যাংকে ওই অ্যাকাউন্টের মালিকের সিগনেচারও অ্যান্ডি দিত জেল থেকে। তাই অ্যান্ডি ওয়ার্ডেনের সব টাকা উঠাতে পারল, কোনো সমস্যা হয়নি। অ্যান্ডির কাছে ওই মানুষের নামের সব ডকুমেন্ট ছিল, তাই অ্যান্ডি ব্যাংকে গিয়ে সব টাকা তুলে নিল, আর সেটা ছিল $37 লক্ষ। মানে অ্যান্ডি শুধু মুক্তই হয়নি, টাকা পয়সায় জমজমাটো হয়ে গেল। আর এখান থেকেই আমরা বুঝতে পারি যে অ্যান্ডি ওই জেলে ঢোকার দিন থেকেই এই প্ল্যান করছিল। ওয়ার্ডেন অ্যান্ডির সঙ্গে জেলে খুব খারাপ ব্যবহার করেছিল আর টমিকেও মারেছিল, তাই অ্যান্ডি ওয়ার্ডেনের কালো টাকার সব প্রমাণ মিডিয়াকে দেয়। পরের সকালবেলা এই খবরটা নিউজপেপারে ছাপা হয়, আর যখন ওয়ার্ডেন সেলফ খুলে দেখে তখন তার ডকুমেন্টস না পেয়ে বাইবেল পায়। বাইবেলের প্রথম পৃষ্ঠায় অ্যান্ডি লিখেছিল, তুমি ঠিক বলেছিলে, মুক্তি তো এটাই। আর যখন পৃষ্ঠা উল্টায় তখন সে দেখে সেখানে একটা হাতুড়ির ছাপ রয়েছে। আসলে অ্যান্ডি বাইবেলের পাতাগুলো হাতুড়ির আকারে কেটে একটা ছাঁচ বানিয়েছিল, যার ভিতর সে তার হাতুড়িটা লুকিয়ে রাখত।
আর আজ থেকে 20 বছর আগে যখন ওয়ার্ডেন প্রথমবার অ্যান্ডির সেলে গিয়েছিল আর সে অ্যান্ডির বাইবেল হাত থেকে নিয়ে আবারও তাকে ফিরিয়ে দেয়, তখনও সেই হাতুড়ি ওই বাইবেলের ভিতরেই ছিল। এটা দেখে ওয়ার্ডেনের খুব বড় ধাক্কা লাগে। অন্যদিকে ওয়ার্ডেনের কালো টাকা নিয়ে খবর পুরো শহরে ছড়িয়ে পড়েছিল, তাই জেলের বাইরে রিপোর্টার আর পুলিশ ওয়ার্ডেনকে গ্রেফতার করতে আসছিল। আর পুলিশের আসার আগেই ওয়ার্ডেন নিজের উপর গুলি চালিয়ে আত্মহত্যা করে ফেলে। কিছু সময় পরে অ্যান্ডির বন্ধু রেডের সাজাও মাফ করে দেওয়া হয় এবং তাকে সরকারের পক্ষ থেকে একটা নৌকরিও দেওয়া হয়। কিন্তু বাইরের জগতে রেডের মন একদম ভালো লাগে না, কারণ সে তার জীবনের 40 বছর জেলে কাটিয়েছে। রেডও ঠিক সেই ঘরেই থাকে যেখানে ব্রুকস থাকতো, আর রেডও নিজের জীবন দিতে চায়। কিন্তু তখনই সে মনে পড়ে যে সে অ্যান্ডির সঙ্গে একটা প্রতিশ্রুতি দিয়েছিল। এরপর সে সেই জায়গার জন্য গাড়িতে ওঠে আর যায় ওই বড় ঘাসের মাঠে, যেখানে একটা বড় গাছ থাকে, সাথে একটা পাথরের দেয়ালও থাকে। সেই দেয়ালে একটা কালো রঙের পাথর থাকে, আর যখন সে পাথরটা তোলে তখন তার নিচে একটা বাক্স থাকে। ওই বাক্সের ভিতরে কিছু টাকা আর একটা চিঠি থাকে। চিঠিটা অ্যান্ডির লেখা। চিঠিতে লেখা থাকে যে অ্যান্ডি রেডকে ঠিক সেই জায়গায় অপেক্ষা করছে যেই জায়গার কথা অ্যান্ডি রেডকে জেলে বলেছিল। এরপর অ্যান্ডি লিখে, আশা একটা ভালো জিনিস। তারপর রেড সেই জায়গায় চলে যায়, আর যখন সে সমুদ্র তীরে যায় তখন দেখে অ্যান্ডি নৌকায় বসে তার নৌকা ঠিক করছে। এই জায়গাটা সবই অ্যান্ডির সেই স্বপ্ন ছিল যেটা অ্যান্ডি রেডকে জেলে বলেছিল, আর রেড বলেছিল আশা ভালো হয় না। এরপর তারা দুইজন একে অপরকে আলিঙ্গন করে, আর এইভাবেই গল্পটা শেষ হয়ে যায়। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাতে লাইক দিতে ভুলো না।